হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার এক নতুন ব্লগে স্বাগতম। গাইস, দীর্ঘ অনেকদিন পরে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম কক্সবাজার সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকে এই ভিডিও হতে যাচ্ছে কলাতলি বিচ থেকে পাটুয়াটেক লং ড্রাইভ অর্থাৎ মেরিন ড্রাইভের মাধ্যমে। আজকের এই বিস্তীর্ণ 120 কিলোমিটার বিস্তীর্ণ এই সমুদ্র সৈকতের 85 কিলোমিটার এই মেরিন ড্রাইভের মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অর্ধ মেরিন ড্রাইভ। এই অর্ধ মেরিন ড্রাইভে যতগুলো পর্যটন এবং দেখার মতো স্থাপনা থাকবে সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, সাথে থাকুন আর উপভোগ করুন সেই মেরিন ড্রাইভের দৃশ্যগুলো। এক সাইডে সমুদ্র এবং অপর দিকে রয়েছে সুস্তীর্ণ উঁচু করে পাহাড়। তো গাইস, এই সুন্দর লীলাভূমি প্রকৃতির মাঝে আজকে আমরা হারিয়ে যাব এই মেরিন ড্রাইভের মাধ্যমে। গাইস, এরকম সৌন্দর্য কার না ভালো লাগে। একদিকে রয়েছে অসীম জলাধর এবং অপোজিট সাইডে রয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় পর্বত সমূহ, এবং তারই মাঝে আমরা বিজনেস ক্লান্ত দিনে এই রাস্তা ভেজার মাধ্যমে সামনে এগোচ্ছি। পাশে দেখা যাচ্ছে বিভিন্ন আবাসন, সেই সাথে কটেজ এবং হোটেলগুলো এবং নতুন কিছু কনস্ট্রাকশনের দৃশ্যগুলো। তাই এই সৌন্দর্যকে স্মৃতি হিসেবে ধরে রাখতে ক্যামেরাবন্দি করলাম কিছু দৃশ্য, যাতে আপনাদের সামনে দেখাতে পারি সেই কক্সবাজারের মেরিন ড্রাইভের কিছু সৌন্দর্য। আমাদের মেরিন ড্রাইভের প্রথম পর্যটন কেন্দ্রটি হচ্ছে হিমছড়ি জাতীয় উদ্যান। হিমছড়ি জাতীয় উদ্যানে দেখার মতো দুইটি নিদর্শন রয়েছে। একটি হচ্ছে হিমছড়ি ঝর্ণা এবং আরেকটি হিমছড়ি সৈকত ভিউ পয়েন্ট। তো গাইজ, আমরা 30 টাকা টিকিট কেটে প্রতিজন এই হিমছড়ি পর্যটন ইকো কেন্দ্রে প্রবেশ করলাম। সুন্দর এসএজের রেলিং বেয়ে আপনার পাহাড়ের উপরে উঠতে থাকবেন, এবং আপনার যদি ড্রোন না থাকে তাহলে কোনো টেনশনের কারণ নেই। আপনারা এখান থেকে এই হিমছড়ি পাহাড় থেকে সৈকতের আপনি ড্রোন ভিউটি দেখতে পাবেন। তাই 30 টাকা বা 40 টাকা টিকিট কেটে আপনি এই আনন্দটি উপভোগ করতে পারেন। তা চলুন গাইজ, আমরা হিমছড়ির পাহাড়ে উঠি এবং সমুদ্র সৈকতের ভিউটি দেখে আসি। গাইস, আমরা এখন এসে পড়লাম এই হিমছড়ির ফাইনাল ভিউ পয়েন্টে। আর একটু উপরে গেলে আপনারা সেই সৈকতের পরিপূর্ণ ভিউগুলো দেখতে পাবেন। আর এই পাহাড়ের প্রকৃতিগুলো নিজেকে অনেক বেশি আকৃষ্ট করছিল। তারই মধ্যে অপোজিট সাইডে এই সমুদ্র সৈকত। আসলে এখানে এই পর্যটন কেন্দ্রে আসলে সবার মন ভালো হয়ে যাবে, এবং আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার নিয়ে এখানে আসলে একটি সুন্দর মোমেন্ট তৈরি করে যেতে পারবে। আর তারই মধ্যে এই প্রকৃতির সৌন্দর্য এবং পাহাড়ের গর্জন, সবুজ পাতার সমারোহ এবং বেশ কিছু সৌন্দর্য, যা নাকি নিজেকে প্রতিবারই টানবে এই স্থানে আসার জন্য। তাই
আমি রিকমেন্ড করব ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে এখানে আসবেন এবং আপনারা উপভোগ করবেন পাহাড়ি সৌন্দর্য, সেই সাথে পাহাড়, সেই সাথে প্রকৃতির সবুজ এবং তারই মাঝে এই সমুদ্র সৈকতের ঢেউ খেলা গর্জনের ডাক। এমন সৌন্দর্য কার না ভালো লাগে। এই প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত এক প্রকৃতির দান এই নদ নদী। আমাদের বাংলাদেশ কত না সুন্দর, রয়েছে সবুজ, রয়েছে নদী, রয়েছে বিভিন্ন প্রজাতির জাতিগোষ্ঠীর দেশ আমাদের এই সোনার বাংলাদেশ। তাই প্রতি মুহূর্তে এরকম প্রকৃতি এবং এই কিছু সৌন্দর্য প্রতিবারই আমাকে টানে এই সকল স্থানে আমি যেন আসি এবং উপভোগ করি এই প্রাকৃতিক সৌন্দর্য। স্রষ্টার সৃষ্টি অসীম, তার তুলনা নেই। তাই আমরা এখন থেকেই বলতে পারি স্রষ্টা কত না সুন্দর। এই হিমছড়ির দ্বিতীয় অর্থাৎ শেষ আকর্ষণ হচ্ছে একটি ঝর্ণা। এই ঝর্ণাটি কৃত্রিম কিনা আমার ঠিক সঠিক ধারণা নেই, কিন্তু যতটুকু মনে হচ্ছে এটি একটি প্রাকৃতিক ঝর্ণা, যা বিভিন্ন কনস্ট্রাকশন সিস্টেমের মাধ্যমে হয়তোবা এই ঝর্ণাটাকে বাইপাস করে এই একটি নিদর্শন বা পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। যত কিছুই হোক না কেন এই ঝর্ণাটি ছিল প্রকৃতির মতোই সুন্দর এবং তার পানির স্বচ্ছতা ছিল অনেক বেশি। তারপরে এখানে ভ্রমণে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ বৃষ্টি স্নাত দিনে এই সকল পর্যটন স্থানগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়, কারণ প্রকৃতি বৃষ্টির কারণে এক অপরূপ সুজে সেই সাজে সাজে যা সবাই পছন্দ করে। এরই মাঝে ওখান থেকে বের হয়ে আমরা শুরু করলাম আমাদের মেরিন ড্রাইভ রোডওয়ে। সাইডে রয়েছে ঝাউবন এবং অল্প দূরত্বে গিয়েই উপভোগ করলাম ঝাউবনের বহির্ভূত কিছু সৌন্দর্য। বেশ কিছু কারণে এই ঝাউবনে প্রবেশ করা যায়নি, বন্ধ ছিল এই ঝাউবনটি। অন্য কোনো এক সময় দেখানোর চেষ্টা করব এই ঝাউবনের সৌন্দর্যগুলো। এখন গাইস চলুন আমরা উপভোগ করতে থাকি মেরিন ড্রাইভের বেশ কিছু দৃশ্যগুলো। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাটি বড় খাল ব্রিজ বা ইনানি ব্রিজ বা ক্যানেল নামেও পরিচিত। এই ইনানি ব্রিজটি সৈকতের সাথে সংযোজন বা জোড়া হয়েছে। তার সামনেই রয়েছে ইনানি ব্রিজ। ইনানি ব্রিজ বিখ্যাত বেশ কিছু লাল কাঁকড়া এবং মাছ ধরা
ডিঙ্গি নৌকা নিয়ে, যে নৌকাগুলো নাকি উভয় সাইডে আপনারা দেখতে পাবেন যে পাখির ঠোঁটের মতো বাঁকানো থাকে, আর এইগুলো মাছ ধরে জেলেরা। তো এই ডিঙ্গি নৌকাগুলো নিয়ে যারা মাছ ধরে তাদের জন্য এই নৌকাগুলো বিশেষভাবে তারা তৈরি করে নিয়েছে। এই নৌকাগুলোই ইনানি বিচের মাছ ধরার ডিঙ্গি নৌকা বলা হয়ে থাকে। তো এই নৌকাগুলো সাইডগুলো বাঁকা করার একটি প্রধান কারণ যাতে ঢেউয়ে এইগুলো ডুবে না যায়। এরই মধ্যে আমরা এসে পড়লাম ইনানি বিচে। তো চলুন গাইস দেখি ইনানি বিচের কিসের জন্য বিখ্যাত এবং কি রয়েছে বিশেষত এই বিচের। তো এই বিচে আসার সাথে সাথে আপনাকে টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। এখানে হয়তো বা টোল হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে 10 টাকা দেওয়ার যে বেনিফিট সেটি কোনো কিছুই দেখা যায়নি। যাই হোক, আমরা যেহেতু এক পর্যটন কেন্দ্রে বা এক সৈকতে ঘুরতে আসলাম, 10 টাকা কোনো ম্যাটার করে না, আমরা এই সৈকতের সৌন্দর্যটুকু আমরা মনে ধারণ করি। এই ইনানি বীচটি এই কোরাল স্টোনের জন্য বিখ্যাত। এই কোরাল স্টোন বলতে গেলে এটি নাকি মার্স প্লান্টে আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো ধরনের পাথর বলে সম্বোধন করা যায় না। এগুলো দীর্ঘদিন জমে থাকার কারণে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো জমাট বেঁধেছে, কিন্তু প্রকৃতপক্ষে এইগুলো সায়েন্স বা টেকনিক্যাল অনুযায়ী এটি কোনোভাবেই পাথর বলা যায় না। কিন্তু এই পাথরগুলো অত্যাধিক পরিমাণ শক্ত এবং মেটালকে ব্রেক করার মতো ক্ষমতা রাখে। কিন্তু সায়েন্টিফিকলি আমি অনেক জায়গায় রিসার্চের মাধ্যমে দেখেছি এটি কোনো ধরনের পাথর বলে তারা রেকগনাইজ করে না। সো গাইজ, এই পাথরগুলোই এই ইনানি বিচের বিশেষত। সামনে রয়েছে ঘোলাটে পানি, কিন্তু আমার ঠিক জানা নেই পানিগুলো যে এমন কালার হওয়ার কারণটা কি। কারণ অন্যান্য জায়গার বিচের পানিগুলো আমরা দেখলাম স্বচ্ছ এবং অনেকটা ব্ল্যাক টাইপের হয়, কিন্তু ব্ল্যাক টাইপ হয় গভীরতা বা এগুলোর বিশেষত্বর কারণে। গাইস, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সে পর্যটক পর্যন্ত নিতে পারিনি। আবহাওয়া বিশেষত খারাপ থাকার কারণে সে পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো গাইস, আজকের এই ভিডিও এ পর্যন্তই রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো প্লেসে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।